আলোচনা করবো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশনের উপর। আর এখন এখান থেকে তোমাদের মোটামুটি দুইটা লেকচার শিট অলরেডি পোর্টালে আপলোড করা হয়েছে, তোমরা দেখছো কিনা? একটা হচ্ছে কি ফেব্রিক মাইগ্রেশন, ফাইবার মাইগ্রেশন, আর একটা কি ফেব্রিক জিওমেট্রি। আর হচ্ছে ফেব্রিক জিওমেট্রি, ঠিক আছে? এই দুইটার উপরে তোমাদের হচ্ছে আপাতত আমরা হচ্ছে চেষ্টা করবো এই দুইটা লেকচার সেমিস্টার ফাইনাল শেষ করার জন্য। আরো কিছু লেকচার আছে, আমরা সময় পাইলে ওগুলো অ্যাড করার চেষ্টা করবো, ঠিক আছে? আপাতত ধরে রাখো এই যে দুইটা চ্যাপ্টার ফাইবার মাইগ্রেশন, ফেব্রিক জিওমেট্রি, এগুলোর মধ্যে অনেকগুলো চ্যাপ্টারে ঢুকে গেছে, এর জন্য আমরা এই দুটো চ্যাপ্টারে অনেক বড় বড় চ্যাপ্টার আমরা এই দুটো সেমিস্টার ফাইনাল জন্য আমরা রাখবো। আজকে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো ফাইবার মাইগ্রেশন সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? আচ্ছা, ফাইবার মাইগ্রেশন বলতে আমরা কি বুঝি? মাইগ্রেশন বলতে আমরা বুঝি যে স্থানান্তর। মাইগ্রেশন বলতে কি বুঝি? স্থানান্তর। কোনো একটা ফাইবারের একটা স্থান থেকে আরেকটা স্থানে রূপান্তর হওয়াকে কি বলা হয়? ফাইবার মাইগ্রেশন বলা হয়। যেমন ধরো আমরা তো মোটামুটি যে ফ্লো চার্ট, টেক্সটাইলের যে ফ্লো চার্ট সেটা আমরা জানি। শুরুতে আমাদের কি ছিল বলতো? আমাদের শুরুতে ছিল হচ্ছে র ম্যাটেরিয়াল, হ্যাঁ, র ম্যাটেরিয়াল থেকে তারপর কি হয়? একটা ফাইবার পাই, ফাইবার থেকে কি ইয়ার্ন, ইয়ার্ন থেকে কি ফেব্রিক, হ্যাঁ না? এরকম তো ছিল। দেখো এখানে একটা চেঞ্জ আছে, সেটা কি? একটা জায়গায় কি স্থির হয়ে আছে, একটা জায়গায় একটা জায়গায় স্থানান্তর হয়েছে। শুরুতে কি ছিল? র ম্যাটেরিয়াল আমরা কি পেলাম? ফাইবার। তারপর থেকে কি পেলাম? ইয়ার্ন থেকে কি পেলাম? ফেব্রিক। তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে, তো অবশ্যই পরিবর্তন হয়েছে। এই ধরনের পরিবর্তন হলে সেটাকে আমরা কি বলি? ফাইবার মাইগ্রেশন বলি। এখন ফাইবার মাইগ্রেশন যেটা হয় যে ইনিশিয়াল অবস্থা কি ছিল, পরবর্তীতে কোন জায়গায় পরিবর্তন হয়েছে। ধরো একটা এক্সিস আছে আর একটা এক্সিসে গেল, এই যে পরিবর্তন সেটাকে বলা হয় ফাইবার মাইগ্রেশন। আমরা পড়েছিলাম, মনে আছে? এক্সিস মানে কি? সরি আমরা পড়ছিলাম যে ইয়ারের এক্সিস অথবা ফাইবার এক্সিস বলতে কি বোঝায়? মানে অক্ষ বোঝায়। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে দূরত্ব সেটাকে বলা হয় হ্যাঁ মাইগ্রেশন বলা হয়। এখন আসো ফাইবার মাইগ্রেশনের ডেফিনিশন যদি আছে তাহলে পাওয়া যাবে না। এখন আমরা এখানে দেখবো ফাইবার মাইগ্রেশন দুই ধরনের ডেফিনিশন দেওয়া আছে। কয় ধরনের ডেফিনিশন দেওয়া আছে? স্লাইডে দুই ধরনের ডেফিনিশন দেওয়া আছে। তোমাদের টেক্সটাইলে যতগুলো ডেফিনিশন দেওয়া আছে সবগুলো ডেফিনিশন মোটামুটি এই যে অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট, ঠিক আছে? এই অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট অনুযায়ী টেক্সটাইলে যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা কি করা হয়? দেওয়া হয়। এখন যদি তোমাদের পরীক্ষায় বলা হয় যে ডিফাইন ফাইবার মাইগ্রেশন, তাহলে তোমরা কি করবা? ফাইবার মাইগ্রেশনের জন্য একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এটা উপরেটা ফলো করতে পারো। দ্য ডিসপ্লেসমেন্ট অফ ফাইবার ডিউরিং স্পিনিং ইজ কল্ড ফাইবার মাইগ্রেশন। আর যদি বলা হয় অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট অনুযায়ী ফাইবার মাইগ্রেশন ডেফিনিশন করো, তাহলে কি করবা? এই যে এটা দিলো, দ্য এক্সিস অফ ইয়ার্ন ডিউরিং প্রোডাকশন ইজ কল্ড ফাইবার মাইগ্রেশন। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থেকে থাকতে পারে, একটা হচ্ছে ডিফাইন ফাইবার মাইগ্রেশন অথবা ডিফাইন ফাইবার মাইগ্রেশন অ্যাকর্ডিং টু দ্য টেক্সটাইল ইনস্টিটিউট। অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট যদি বলা হয় তাহলে কিন্তু পরের সংজ্ঞাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপরও যদি তোমরা কি, আমি বারবার যেটা বলেছি যে স্লাইডে যেটা আছে সেটাই দিতে হবে না, তোমরা যদি এর থেকে ভালোভাবে বেটার কোনো ডেফিনিশন পাও অবশ্যই সেটা লিখবা, ঠিক আছে? অবশ্যই তথ্য এবং ইনফরমেশনগুলো যেগুলো থাকবে সেগুলো যেন সঠিক হয়। ক্লিয়ার? এখন আসো ইফেক্ট অফ ফাইবার মাইগ্রেশন অন ইয়ার্ন প্রপার্টিজ। এই মাইগ্রেশনটা ইয়ার্ন প্রপার্টিজের উপর ইফেক্ট করে না? আমরা যেটা বললাম যে প্রত্যেকটার উপর ইফেক্ট করে। যেমন দেখো ইয়ার্নের পর ইয়ার্ন থেকে আমরা কি পাই? কার সুতা কি সুইং করার পরে তো কাপড় আমরা পাই, তার ইয়ার্ন থেকে নিটিং এর দিয়ে আমরা ফেব্রিক তৈরি করি। এখন যেটা বলা আছে ইফেক্ট অফ ইয়ার্ন প্রপার্টি, শুধু ইয়ার্ন না, ইয়ার্ন ফাইবার ফেব্রিক সবকিছুর উপরে কি আছে? এর ইফেক্ট আছে, ঠিক আছে? সেই কথাটাই বলা হয়েছে। আরেকটা জিনিস বলা আছে, দেখো if fiber migrate more the extent of yarn is increased, the yarn elongation will be কি reduce। এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবার মাইগ্রেশন কোনগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে, আরেকটা জিনিস বলেছি অল লেকচার আর ইম্পর্টেন্ট ফর সেমিস্টার ফাইনাল, অর্থাৎ আমি যেগুলো বলবো এগুলোই কিন্তু ভালো করে কিন্তু করতে হবে। ক্লিয়ার? এখন সময় আমাদের কি আছে পরবর্তী যেটা সেটা ফ্যাক্টর এফেক্টিং অন ফাইবার মাইগ্রেশন। এই প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে, write down the factor factors which affecting the fiber migration.
আসতে পারে mention the properties where fiber migration depend on migration depend on clear দুটো প্রশ্নের উত্তর কিন্তু সেম যদি এভাবে বলা হয় রাইট অফ ফ্যাক্টর হুইচ এফেক্টিং দ্য ফাইবার মাইগ্রেশন অথবা বলা হয় যে মেনশন দ্য প্রপার্টিজ ফর দ্য ফাইবার মাইগ্রেশন ডিপেন্ড অন মনে রাখতে হবে সব সময় ফাইবার মাইগ্রেশনটা তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে নাম্বার 2 আর হচ্ছে নাম্বার একটা বলেছিলাম স্টেবল লেন্থ অফ ফাইবার কি বলেছিলাম স্টেবল লেন্থ অফ ফাইবার দুই নাম্বারটা বলেছিলাম হচ্ছে টেনশন তিন নাম্বারটা হচ্ছে মোড অফ স্পিনিং এখন দেখো এই তিনটা বিষয়ের উপর কি করে ডিপেন্ড করে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই তিনটার সাথে ফাইবার মাইগ্রেশনের সম্পর্ক সবসময় কি সমানুপাতিক তিনটার সাথে সম্পর্ক কি সমানুপাতিক কথার অর্থ হচ্ছে যদি আমি স্টেবল লেন্থ অফ ফাইবারটা যদি আমি বাড়াই তাহলে ফাইবার মাইগ্রেশনটা কি হবে বাড়বে আর যদি কি করি টেনশনটা যদি বাড়াই ফাইবার মাইগ্রেশনটা কি হবে বাড়বে আর মোড অফ স্পিনিং এর ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আমরা যে ফ্লোচার্টটা দেখেছিলাম সেই ফ্লোচার্টে দেখা যায় কি এরকম ছিল না একটু আগে আমি তোমাদের দেখাইলাম র ম্যাটেরিয়াল ফাইবার ইয়ার্ন ফেব্রিক অর্থাৎ কি হয় বলতো যে প্রত্যেকটার সাথে কি হয় একটা থেকে আরেকটা স্থানান্তর হয় এটা আমরা পেয়ে থাকি তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে স্টেবল লেন্থ কি ডিফারেন্ট স্টেবল লেন্থ কি জানো তোমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে স্টেবল লেন্থ ইন্টারন্যাশনালি মেজার করা হয় মিলিমিটার দিয়ে কি দিয়ে মেজার করা হয় যদি কখনো জিজ্ঞাসা করে যে স্টেবল লেন্থ কি দিয়ে মেজার করা হয় মিলিমিটার তোমাদের ল্যাব কোশ্চেন যে ল্যাব পরীক্ষা হবে ল্যাব ফাইনালে কুইজে থাকতে পারে যে স্টেবল লেন্থ কি দিয়ে মেজার করা হয় আচ্ছা স্টেবল লেন্থ মানে স্টেবল লেন্থ কোন একটা ফাইবারের অবস্থান কোন একটা ফাইবারের লেন্থ কতটুকু স্টেবল ফাইবারের এখন দেখো স্টেবল লেন্থ কয় ধরনের হয় তুমি জানো স্টেবল লেন্থ কয় ধরনের তিন ধরনের কি কি বলেন কি কোশ্চেন গুলো হয়েছে না ঠিক আছে কোশ্চেন গুলো হয়েছে না কয় ধরনের স্টেবল লেন্থ বলেন তো চার ধরনের বলেছিলাম শর্ট মিডিয়াম একটা বলেছিলাম শর্ট লেন্থ মিডিয়াম লেন্থ শর্ট লেন্থ এই কোশ্চেনটা আবার পড়াচ্ছি এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ শর্ট লেন্থ এর হচ্ছে মেজার কতটুকু জানা আছে less than 25 মিলিমিটার হ্যাঁ 25 মিলিমিটার তারপর হচ্ছে কি শর্ট লেন্থ মিডিয়াম লেন্থ এখানে কি বলেছিলাম 25 মিলিমিটার থেকে 30 মিলিমিটার তারপর কি তারপর হচ্ছে লং লেন্থ কি বলেছিলাম 31 থেকে 37 30 থেকে 37 মিলিমিটার আর একটা কি বলেছিলাম 4 নাম্বারটা বলেছিলাম এক্সট্রা লং স্টেবল লেন্থ সেটা কি হচ্ছে বলেছিলাম আপ টু অথবা ওভার 37 মিলিমিটার তাহলে এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন স্টেবল লেন্থ রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ স্টেবল লেন্থ ক্লিয়ার কি বললাম ডিফাইন স্টেবল লেন্থ রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ স্টেবল লেন্থ তাহলে বলতে হবে স্টেবল লেন্থ কয় ধরনের চার ধরনের একটা হচ্ছে শর্ট লেন্থ একটা হচ্ছে মিডিয়াম লেন্থ লং লেন্থ আর একটা কি এক্সট্রা লং লেন্থ আর মেজার গুলো বলে দিয়েছি শর্ট লেন্থ যদি হয় সেটা হবে কি লেস দেন 25 অর্থাৎ মনে রাখতে হবে যদি কোনো একটা ফাইবারের লেন্থ 25 মিলিমিটার থেকে নিচে হয় সেটা কি বলা হয় শর্ট লেন্থ কোনো একটা ফাইবারের লেন্থ যদি 25 থেকে 30 মিলিমিটার হয় সেটাকে বলা হয় মিডিয়াম লেন্থ
আর লং ল্যাম্পের ক্ষেত্রে 30 থেকে 37 আর এক্সট্রা লং 37 মিলিমিটার, মানে এর উপরে যেগুলো হবে সবগুলো এক্সট্রা লং। ক্লিয়ার? এটা আছে আরেকটা জিনিস যে প্রশ্নটা ছিল যে মাইগ্রেশন ডিপেন্ড করে কার কার উপর, স্টেবল লেন্থ অফ ফাইবার। তাহলে এখানে লিখতে হবে if the stable length of fiber is increased, migration will be increased. কি বললাম? যদি if stable length of fiber is increased, fiber migration will be increased. এর মানে হচ্ছে যদি stable length of fiber যদি বাড়ানো হয় তাহলে stable length of fiber বাড়বে, fiber migration বাড়বে। If the tension will be increased, fiber migration will be also increased, তাই না? আর মোড অফ স্পিনিং এর ক্ষেত্রে যেটা বললাম যে মোড অফ স্পিনিং সবগুলো যতগুলো ম্যাটেরিয়ালস আছে র ম্যাটেরিয়াল আছে সবগুলো কি করে ডিপেন্ড করে। তাহলে যদি পরীক্ষা আসে লিখে যাবে পরীক্ষায় সুন্দর করে কিন্তু এই প্রশ্নটা লিখে দিতে হবে। এখন আসো গুরুত্বপূর্ণ, এটা হয়ে গেছে? ওকে, এখন আসো গুরুত্বপূর্ণ যেটা সেটা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড কন্ডাক্টর আর ইনসুলেটর। আচ্ছা, তার আগে আমাদের কিছু জানা দরকার যে ইলেকট্রিক্যালের সাথে আমাদের টেক্সটাইলের কোনো সম্পর্ক আছে? ইলেকট্রিক্যালের সাথে টেক্সটাইলের কোনো সম্পর্ক আছে? কি সম্পর্ক ইলেকট্রিক্যালের সাথে টেক্সটাইলের? ফ্যাক্টরি কোনো সম্পর্ক আছে? আচ্ছা, যদি ধারণা না থাকে আমি একটু বলি। আমরা কিন্তু সিস্টেমে ফ্রিকশন যখন করেছিলাম মনে আছে আপনাদের? ফ্রিকশন ঘর্ষণ যখন করেছিলাম এখানে একটা টার্ম ছিল সেটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কি ছিল? স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তাই না? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি ছিল আসলে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির বিদ্যুৎ, তাই না? আমরা যে দুই হাত যদি আমরা বসি মাঝে মাঝে কি হয় ঘর্ষণের ফলে একটা স্থির বিদ্যুতের সিস্টেম, এটা খুবই সামান্য পরিমাণ। এখন এই ফ্রিকশন যদি আমরা কি বলেছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফ্রিকশনের মাধ্যমে কি করা দরকার? কমানো দরকার। কমানো যদি না হয় ফ্রিকশনের ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি না কমানো তাহলে কি ধরনের সমস্যা হতে পারে টেক্সটাইলে? কি ধরনের সমস্যা হতে পারে? ধরেন আমি বলা হলো যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অনেক বেশি, যদি বেশি হয় তাহলে কি হবে টেক্সটাইলের ক্ষেত্রে, আর যদি কম হয় টেক্সটাইলের ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমি বলতেছিলাম যে ফ্রিকশন যখন আমরা পড়িয়েছি তখন বলেছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত কমানো হবে তত ইয়ানের ক্ষয় তত কম হবে। ইয়ানের ক্ষয় তত কম, কারণ মেশিন যখন চলে নির্দিষ্ট আরপিএমে যখন একটা মেশিন চলতে থাকে তখন কি কন্টিনিউয়াস মেশিনটা চলে। আমি তোমাদের বলছিলাম যে ইয়ান টাইমিংয়ে হার্ড ওয়েন্ডিং এর সময় একটা মোম ইউজ করা হয়। মোম ইউজ করা হয় যখন সুতা চলে, মোমের ভিতরে তখন কি হয় ওই মোমটা কি হয় গলে যায় বা সুতা কি কোনো প্রকার ক্ষতি হয়। এই জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত কমানো হবে মানে ফ্রিকশন যত কমানো হবে কি হবে স্ট্যান্ড ভালো থাকে, সুতার স্ট্যান্ড ভালো থাকে, সুতার কোনো ক্ষয় হবে না। সো স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বলা হয় যে টেক্সটাইলের সাথে ইলেকট্রিক্যালের একটা গভীর রিলেশন আছে। ক্লিয়ার? এখন আসলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। যেমন এখানে বলা আছে দেখো দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কন্ডাক্টর রেজিস্ট্যান্স। আচ্ছা, কন্ডাক্টিভ রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা আছে? রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। আমরা সায়েন্স স্টুডেন্ট, আমরা তো জানা কথা ইঞ্জিনিয়ারিং পড়ি। রেজিস্ট্যান্স মানে কি? রোধ। রোধ মানে কি? রোধটা কি? ইলেকট্রিক্যাল রোধ কি? রোধ হচ্ছে কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ করা হয় তখন কি হয় পরিবহনে বাধাপ্রাপ্ত হয়। পরিবহনে কি হয় বাধাপ্রাপ্ত হয়। যেটা বললাম যে কোন একটা পরিবহনের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা কি হয় বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে কি বলা হয় রোধ বলা হয় অথবা কি বলা হয় রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে? মাঝে মাঝে আমাদের এখানে বিদ্যুৎ চলে যায়, কারণ কি বিঘ্ন ঘটে। যখন কোনো একটা পরিবহনের ট্রান্সমিটারে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি হয় এই পরিবহনে বাধাপ্রাপ্ত হয়, তখনই বিদ্যুৎ বন্ধ হয়েছে। এটাকে বলা হয় রোধ বলা হয়। এখন দেখো এখানে আমার কথা বলা আছে যে টেক্সটাইল পেইন্ট প্রপার্টিজ অফ প্রোটিন বুঝা যাচ্ছে। আরেকটা জিনিস বলা আছে দেখো এখানে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাইরেক্ট প্রপার্টিজ, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর স্ট্যাটিক প্রপার্টিজ। আচ্ছা, কন্ডাক্টিভিটি মানে ধারণা আছে? কন্ডাক্টিভিটি আমরা পড়েছিলাম পরিবহন, অপরিবহন আর হচ্ছে কি অন্তরক পড়েছিলাম। যে সকলের মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে কন্ডাক্টিভিটি বলা হয়। পরিবাহী বলা হয়। আর অপরিবাহী কাকে বলা হয়? যেটার মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে মানে পাস হতে পারে, সেগুলো বলা হয়
অপরিবাহী বলি। আর পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি যেগুলো অবস্থান করে সেগুলোকে বলা হয় অন্তরক। অন্তরক উদাহরণ হচ্ছে কাচ, কোয়ার্টার, যেগুলো উদাহরণ ছিল তোমাদের ফিজিক্স থেকে যেগুলো ছিল খুব ভালো হবে। এখন এই অন্তরকের ইংলিশে হচ্ছে ডাইলেকট্রিক। বুঝেছ? অন্তরকের ইংলিশ কি? ডাইলেকট্রিক। ডাইলেকট্রিক প্রপার্টিজ। ক্লিয়ার? তাহলে পাওয়া যাবে। আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, ডাইলেকট্রিক মানে হচ্ছে অন্তরক। তুমি তোমাকে বলে ডাইলেকট্রিক মানে কি, তুমি বলবা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি যেটা অবস্থান করে সেটাকে বলা হয় ডাইলেকট্রিক। ক্লিয়ার? তাহলে পরিবাহী, অপরিবাহী এবং ডাইলেকট্রিক। ঠিক আছে? আর উদাহরণ যদি বলা হয় ডাইলেকট্রিক প্রপার্টিজ তাহলে কি বলা হয়? কাচ বা কোয়ার্টার। ক্লিয়ার? এখন দেখো আমরা এই অধ্যায়ে যে তিনটা আলোচনা করব, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে ডাইলেকট্রিক প্রপার্টিজ, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, আর একটা স্ট্যাটিক প্রপার্টিজ। এই তিনটে সম্পর্কে আমি একটা রিভিউ দেব। রিভিউ দিয়ে আমরা একটু ক্লাস শেষ করব। দেখো ডাইলেকট্রিক প্রপার্টিজ। আচ্ছা, ডাইলেকট্রিক প্রপার্টিজ গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেক্সটাইলের ক্ষেত্রে। কিভাবে? দেখো আমরা যে টেক্সটাইলের বিভিন্ন ধরনের মেশিনারি ব্যবহার করি, তাই না? টেক্সটাইলের মেশিনারি ব্যবহার করি না, যে মেশিনগুলো চলে বিদ্যুতের মাধ্যমে, গ্যাসের মাধ্যমে, সব কিছু চলে। ধরো এখানে কি থাকে? ডাইলেকট্রিক প্রপার্টিজ থাকে না, অন্তর থাকে না, মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে চলেও যায়, তাই না? তো ডাইলেকট্রিক প্রপার্টিজ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে টেক্সটাইলের ক্ষেত্রে। সেই জন্য এই চ্যাপ্টারে কিন্তু রাখা হয়েছে ডাইলেকট্রিক প্রপার্টিজ গুরুত্ব কিরকম। তার উদাহরণ আমরা বলা আছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রোধ। এটাকে বলা রোধ। যে কোনো একটা পরিবাহের মধ্যে যখন বিদ্যুৎ পাস করা হয় তখন কি হয়? বিঘ্ন ঘটে। যদি বিঘ্ন ঘটে তখন কি বলা হয়? রোধ বলা হয়। ঠিক আছে? আর এটা যেটা বললাম স্ট্যাটিক প্রপার্টিজ। একটু আগে বললাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আমরা যখন ফিজিক্স পড়িয়েছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা গুরুত্ব দেখেছি। যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত কমানো যাবে তত ইয়ানের কি হবে? সুতার ক্ষয়টা তত কম হবে, আর সুতার স্ট্যান্ডটা বাড়বে। সুতার স্ট্যান্ড যদি ভালো না থাকে, সুতা আমি সুইং করবো, সুতা কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জিনিসগুলো কথা কিন্তু বলা হয়েছে। এই চ্যাপ্টারে আমরা মোটামুটি দেখব এগুলো। এখন দেখো এই প্রমাণটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, এই প্রমাণটা খুব ভালো করে করবো। পরীক্ষায় এই প্রমাণটা থাকবে, ভালো করে আমরা একটু দেখি যে কি বলা হয়েছে। ক্লিয়ার? পরে কি বোঝা যাচ্ছে? যদি কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা কিন্তু করতে হবে। হ্যাঁ, এখন দেখো এখানে তিনটা জিনিসের কথা বলা আছে যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড, কন্ডাক্টর আর ইনসুলেটর। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। আমরা কুলম্বের সূত্র পড়ে এসেছিলাম। কারণ কুলম্বের সূত্র মনে আছে? কুলম্বের সূত্র কি বলেছিলাম বলুন তো? এরকম ছিল F1 Q2 বাই d স্কয়ার, মনে আছে? আর এখানে এপসাইলন নট ব্যবহার করা আছে। এপসাইলন নট মানে কি? আমরা পড়েছিলাম ফিজিক্সে ভেদনযোগ্যতা, শূন্যস্থানে ভেদনযোগ্যতা। এরকম পড়ে আসছিলাম, মনে আছে এগুলা? হ্যাঁ, এপসাইলন নট এর একটা ভ্যালু আছে। এপসাইলন নট এর ভ্যালু ছিল 8.854 × 10⁻12 এরকম ভ্যালু। অর্থাৎ এপসাইলন নট এর একটা ভ্যালু ছিল 8.854। এখন কি বলা আছে? ইলেকট্রিক্যাল Q1 Q2 বাই d স্কয়ার কুলম্বের সূত্র বলা আছে যে প্রথম চার্জ কত? প্রথম বস্তুর চার্জ Q1, দ্বিতীয় বস্তুর চার্জ Q2। এই দুটোর মধ্যে যে ডিসটেন্স সেটাকে বলা হয় d স্কয়ার। ক্লিয়ার? নিউটন আমরা সূত্র পড়ছিলাম, মনে আছে? মহাবিশ্ব প্রতিটি বস্তু কোণা একে অপরকে আকর্ষণ করে। আকর্ষণ বল মনে আছে? এই আকর্ষণ বলের মান বস্তু কোণাদের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদের দূরত্বে ভরকে সমানুপাতিক। পড়ছিলাম, মনে আছে? যে পড়ছিলাম স্যার, মনে আছে? এই যে m1 m2 বাই r স্কয়ার অথবা d স্কয়ার পড়ছিলাম। জি স্যার, এগুলো পড়ছিলাম। নিউটনের সূত্র কুলম্বের সূত্র কিন্তু সেম। এই জন্য নিউটনের সাথে কুলম্বের সূত্র সমানুপাতিক করা হয়েছিল Q1 Q2 বাই d স্কয়ার। ঠিক আছে? মনে থাকবে? অর্থাৎ প্রথম বস্তুর চার্জ Q1, দ্বিতীয় বস্তুর চার্জ Q2, আর এই দুটোর মধ্যে যে ডিসটেন্স সেটাকে বলা d স্কয়ার। এখন দেখো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যেহেতু এই প্রমাণটা আছে, এই প্রমাণটাকে কিন্তু ভিডিওগুলো লাগবে অথবা বুঝতে সুবিধা হবে যে এই টার্মগুলো কোথা থেকে আসে। এখন দেখো বলা হয়েছে আরেকটা জিনিস বলা হয় সি। হ্যাঁ, এখানে বলা হয়েছে that permeability of external material may be defined as a term of এই যে সি মানে হচ্ছে কি? ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরকে প্রকাশ করা হয় সি দ্বারা। হ্যাঁ, তারপর কি বলা হয়েছে? দুটো প্যারালাল প্লেট থাকবে। আমরা পড়ে আসছি প্যারালাল আর হচ্ছে কি সমান। প্যারালাল মানে কি? সমান্তরাল। সমান্তরাল দুই ধরনের রোধ ছিল, সমান্তরাল আর শ্রেণী রোধ। মনে আছে? সমান্তরাল আর শ্রেণী। শ্রেণী হলে কি হবে? মানে প্যারালাল মানে কি? এরকম এরকম যদি হয় সেটাকে প্যারালাল মানে সমান্তরাল। আর শ্রেণী হলে কি হবে? এদিকে যাবে। মনে আছে?
RS দ্বারা প্রকাশ করা হয় শ্রেণী। RS মানে কি R1 প্লাস R2। আর এটা কি RP প্যারালাল। প্যারালাল মানে কি 1/R1 প্লাস 1/R2। এবার মনে করতেছে শ্রেণী আর সমান্তরাল। শ্রেণী হলে কি RS এর কি রোধ পরিমাপ করা হবে R1 প্লাস R2 দ্বারা। আর RP মানে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে কি 1/R1 প্লাস 1/R2। R মানে কি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। আমরা রোধ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী আর একটা সমান্তরাল। ঠিক আছে, এই জিনিসগুলোর কথা কিন্তু বলা আছে, একটু ভালো করে পড়াশোনা করলে বিষয়গুলো ক্লিয়ার হবে। এরিয়াকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। তারপর সেপারেশন মানে ডিসটেন্স, যেটাকে বলা হয় ডি দ্বারা। হ্যাঁ, আর ফোর্স বিটুইন টু চার্জ বললাম Q1 Q2 এর মধ্যে যে ফোর্স টাইপের চার্জ সেটা দূর থেকে বোঝানো হয়েছে। আর এর মানে SI ইউনিট। ঠিক আছে, তাহলে C ইকুয়াল কি লেখা যাবে? C ইকুয়াল টু এপসাইলন A বাই D। ঠিক আছে, এপসাইলন D বাই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে C মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু এপসাইলন A বাই D। আর F মানে কি? F মানে একটু আগে দেখলাম Q1 Q2 বাই D স্কয়ার, তাই না? এখানে আরেকটা জিনিস আছে, দেখো এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে 4 পাই এপসাইলন নট R2। এটাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়? এখন দেখো এই প্রমাণটা হওয়ার আগে চিন্তা করা যাবে এই যে টার্মগুলো আছে এর পরিবর্তে কি লেখা যাবে? 4 পাই এপসাইলন নট বাই R স্কয়ার অথবা D স্কয়ার। হ্যাঁ, অথবা D স্কয়ার। আচ্ছা, এটা কেন আসলে জানো? C ইকুয়াল টু কি লেখা যায় জানো? 1 বাই 4 পাই এপসাইলন নট। ক্যাপাসিটর ইকুয়াল কি লেখা যায়? C ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট। তোমরা আবার মনে করো না C এই জায়গায় ভ্যালুটা হুটহাট করে কেমন আসলো? এটা লেখা যায় এই এপসাইলন নট যদি আমরা ভ্যালু বসাই দেই তাহলে লেখা যায় C ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট। এখানে লেখা আছে 4 পাই এপসাইলন নট R স্কয়ার। ওই D স্কয়ার পরিবর্তে আমি কি লিখেছি বলো তো? D স্কয়ার তো লিখেছি, তখন এপসাইলন পরিবর্তে আমি কি লিখেছি? 4 পাই এপসাইলন নট R। ঠিক আছে, এখন দেখো এই দুটো যদি আমি সমন্বয় করি, দেখো C ইকুয়াল টু কি লেখা যায় আবার? দেখো C ইকুয়াল টু আবার কি লিখছে? এপসাইলন নট A বাই কি D। আর এটা কি লিখছে? দেখো F ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার। তাহলে কি দেখো এই এপসাইলন নট ইজ আ পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম। একটু আগে বললাম যে এই এপসাইলন নটটা আসলে কি? এপসাইলন নটটা হচ্ছে শূন্যস্থানে গ্রহণযোগ্যতা। শূন্যস্থানে গ্রহণযোগ্যতা। ঠিক আছে, শূন্যস্থানে গ্রহণযোগ্যতা ভ্যালু কত? 8.854 × 10⁻12। এই বিষয়গুলো একটু জটিল লাগতে পারে, তোমাদের ফিজিক্সের একটা অধ্যায় আছে তড়িৎ বিদ্যুতের যে চ্যাপ্টারটা, ওখানে গোলকের সূত্র, শ্রেণী সমান্তরাল সূত্রগুলো ধারণা থাকলে এই প্রমাণটা বুঝতে কিন্তু খুবই ইজি হবে। তো আমি তোমাদের বলবো যে এগুলো বোঝার আগে তোমরা একটু ওই বিষয়গুলো আরেকবার দেখবা, দেখে পড়ার চেষ্টা করবে। তাহলে তাহলে দেখো 8.5 ফ্যারাডে বিদ্যুৎ একক কি? ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান কত কুলম্ব বলো তো? ঠিক কি জানো? 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 1 ফ্যারাডে সমান 96500 কুলম্ব। 96500 কুলম্ব মনে রাখবে। 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 96500 কুলম্ব। ঠিক আছে, তাহলে কি ফর মেনি পারপাস the term relative permeability is used which is expressed as, তাহলে কি লেখা যায়? এপসাইলন r ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলন বাই এপসাইলন নট এর কাটাকাটি করে লেখা যাবে কি? এপসাইলন বাই এপসাইলন নট লেখা যাবে। হ্যাঁ, ডি ডি কাটা যাবে, ই কাটা যাবে, সব কাটা গেলে কি হবে? এপসাইলন r ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। এটাকে বলা হয় পারমিয়াবিলিটি। আর এটাকে এককে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলা হয়? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। This quantity is called the dielectric constant. ঠিক আছে, তাহলে আমি যদি তোমরা বলি show the relation between electrical properties of solid conductor and insulator, তাহলে কি এই পর্যন্ত লিখে দিতে হবে epsilon r equal to epsilon by epsilon naught. This quantity is called dielectric constant. ক্লিয়ার? তো তোমাদের এই বিষয়টা কিন্তু ভালো করে পড়তে হবে, এই প্রমাণটা পরীক্ষা থাকবে। তাহলে পরীক্ষা কিভাবে থাকবে? রাইট ডাউন দ্য রিলেশন between electrical properties of solid conductor and insulator। খুব সুন্দর করে এই প্রমাণটা পরীক্ষা করে দিতে হবে, 5 মার্ক পেয়ে যাবে। এর মধ্যে কোনো কোশ্চেন আছে তোমাদের? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্ত।